কে তুলসী পাতা ধোয়া, কে দুধে ধোয়া। টান দিলে সকলের গা থেকেই দুর্গন্ধ বের হবে। দুর্গন্ধ তারাই পছন্দ করে ওই ময়লার মাঝে যে প্রাণীর জন্ম হয়। মানব জাতি আশরাফুল মখলুকাত, ওই ময়লা নিয়ে আর ঘাটাঘাটি করবে না। সাধু সাবধান, জনগণ এবার কাউকে ছেড়ে কথা বলবে না। আমরা সমাজে এমন ন্যায় বিচার দেখার পক্ষে যে বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। একজন সাধারণ মানুষ কোনো নির্দিষ্ট অপরাধ করলে তার বিচারে যে শাস্তি হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি সেই একই অপরাধ করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচারের আওতায় আনতে হবে। এর নাম ন্যায় বিচার। জাতি মুখিয়ে আছে সেই বিচার দেখার জন্যে। যারা তখনও দেশের টাকা চুরি করেছে এখনো চুরি করে, যারা তখনও টাকা লুণ্ঠন করেছে এখনো করে, যারা তখনও চাঁদাবাজি করতো এখনো করে। 12 তারিখ দেশের মানুষ 12.5 কোটি ভোটার, তাদের জন্য 12.5 কোটি লাল কার্ড তৈরি করে রেখেছে। সম্মানিত ভাইরা, এই যুব সমাজ চিৎকার দিয়ে এখন বলছে, আমরা পুরানা বন্দোবস্তের পচা রাজনীতি আর দেখতে চাই না। আমরা নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ দেখতে চাই। যারা নতুন রাজনীতি, নতুন বাংলাদেশের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে, সুশাসন কায়েম করবে, তারা অবশ্যই গণভোটে হা বলবে ইনশাআল্লাহ। আর যারা পচা রাজনীতিতে আবার দেশকে টেনে নিয়ে ফ্যাসিবাদ তৈরি করতে চাইবে, তারাই ভিতরে ভিতরে না বলবে। সাধু সাবধান, জনগণ এবার কাউকে ছেড়ে কথা বলবে না। তাহলে 12 তারিখের প্রথম ভোট কিসে? ইনশাআল্লাহ। এবার আসেন সরকার গঠনের ভোট। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি ইনশাআল্লাহ 12 কোটি মানুষ এক সময় ছিল, এর আগে 7 কোটি ছিল, এখন 18 কোটি, হয়তোবা দেখা যাবে 10 বছর পরে 20 কোটি। এই 18 কোটি মানুষের জন্য 64 জেলার প্রত্যেক জেলায় সরকারি মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। নাটোর জেলায় মেডিকেল কলেজ আছে? দরকার আছে আপনাদের? আমরা দিব ইনশাআল্লাহ। এটা আমাদের বাপের টাকায় নয়, আপনাদের ট্যাক্সের টাকায় ইনশাআল্লাহ। এ পাওনা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটি জেলা কেন্দ্রে, বিভাগীয় কেন্দ্রে বিশেষায়িত হাসপাতালও গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। হাঁচি কাশি দিলে জনগণকে ফেলে বহু নেতা নেত্রী বিদেশের দিকে দৌড় দেয়। আমরা বিদেশের দিকে আর কাউকে দৌড়াতে দেব না। এখানেই সুচিকিৎসার সমস্ত ব্যবস্থা গড়ে তোলা হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই বাংলাদেশটাই আমরা 12 তারিখ গড়তে চাই। এই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনারা সহযোগিতা করতে প্রস্তুত? তাহলে 11 দল যে প্রতীক নিয়ে এসেছে, সেই প্রতীকের যাকে যেখানে দেওয়া হয়েছে, আমরা সকলে তার সাথে একাত্মবদ্ধ হয়ে ইনশাআল্লাহ তার বিজয় ছিনিয়ে আনব। এ বিজয় কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো পরিবারের নয়। এ বিজয় সারা জাতির। আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, জোটের সবাই বলে সবচেয়ে বড় দল জামাতে ইসলামী। আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে তার গর্বিত অংশীদার আমরা সবাই হব। আমরা আর দলীয় রাজনীতির গেড়াকলে দেশকে ঢুকাতে চাই না। এই জন্যই আমরা আজ ঐক্যবদ্ধ। আমাদের স্লোগান ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর কাউকে ধর্ম বর্ণের ভিত্তিতে এই জাতিকে বিভক্ত করতে দেব না। আমরা কেউ দিব না, ওদেরকে রুখে দিব যারা এই নোংরা কাজ করবে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যারা আছি, আমরা একই বাগানের ভিন্ন ভিন্ন গাছ, সবাই মিলেই আমাদের ফুলের বাগান। একসাথে চলবো, নিরাপদে থাকবো, যার যেটা অধিকার সেইটা আমরা পেয়ে যাব। ধর্মের ভিত্তিতে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। মতলববাজরা এই কথা বলে বলেই আমাদের বিভিন্ন ধর্মের ভাই বোনদের তারা সর্বনাশ করেছে।
ওই সুযোগ আমরা আর দেব না। আমরা মিলেমিশে বাংলাদেশ গড়ব, সামনের দিকে এগিয়ে যাব। যুবকরা, আগামীর বাংলাদেশ তো আপনাদের হাতে তুলে দেব। ধরুন বাংলাদেশ একটা উড়োজাহাজ, রকেট গতিতে এর উন্নয়ন হবে সামনের দিকে ইনশাআল্লাহ। সেই উড়োজাহাজের ড্রাইভিং সিট, যেটাকে ককপিট বলা হয়, সেখানে আমরা যুবকদেরকে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জারের সিটে। তারা রকেট গতিতে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে। আর পিছনের ইতিহাস নিয়ে কামড়া কামড়ি করব না। কে তুলসী পাতা ধোয়া, কে দুধে ধোয়া, টান দিলে সকলের গা থেকেই দুর্গন্ধ বের হবে। দুর্গন্ধ তারাই পছন্দ করে ওই ময়লার মাঝে যে প্রাণীর জন্ম হয়। মানব জাতি আশরাফুল মখলুকাত ওই ময়লা নিয়ে আর ঘাটাঘাটি করবে না। সরকারি যারা কর্মচারী কর্মকর্তা আছেন, তারাও এই দেশের মানুষ, তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই। একটা অবস্থা এমন করে ফেলা হয়েছে যে আমাদের উভয়কে উভয়ের মুখামুখি করা ফেলা হয়েছে। এইটা কোনো দেশের জন্য কোনো ভালো লক্ষণ নয়। হাতে হাত মিলিয়ে সবাই মিলেই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। আজকে বেতন বৈষম্য দূর করার দাবিতে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, সমাবেশ হচ্ছে, দাবি দাওয়া পেশ করা হচ্ছে। কেন এটা করতে হবে? এই রাষ্ট্রের কি কোনো অভিভাবক নাই? কোনো মা বাবা নাই? উদাহরণস্বরূপ সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, এই দুইটা বাহিনী যখন তাদের বাহিনীতে যোগদান করে, সেই যোগদানের মুহূর্তেই তারা নিয়ত করে, অঙ্গীকার করে, আমি আমার দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত করার জন্য প্রয়োজনে জীবন দিব, কিন্তু 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। এই যারা জীবন মূল্যের শপথ করেছে তারা আর আমি একই জিনিস। এর নাম ইনসাফ নয়। ইনসাফ যার যেটা মর্যাদা তাকে সেটা দিতে হবে, যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে। পুলিশ আছে, র্যাব আছে, আনসার আছে, আরো এইরকম অনেকগুলো শৃঙ্খলা বাহিনী আছে। তাদের দিন নাই রাত নাই, 24 ঘন্টা কখন কোন জায়গা থেকে কল আসে তাকে বলতে হবে আমি হাজির। এমনকি ঝুঁকি নিয়ে তাদেরকে দায়িত্ব পালন করতে হয়। কিন্তু তাদেরকে সম্মানজনক বেতন ভাতা আপনি দিবেন না। আবার তারা অন্যায় করলে বলবেন যে দুর্নীতি কেন করলা। রাষ্ট্রের কোনো অধিকার নেই। আগে তার মর্যাদাটা তাকে দিতে হবে, অধিকারটা দিতে হবে, সম্মান নিয়ে, তার পরিবার নিয়ে, তার সন্তান নিয়ে, তার মা বাবা নিয়ে সে যাতে বাঁচতে পারে। সেই রকম যখন দিবেন, তখন সমস্ত মেধা, যোগ্যতা, শক্তি উজাড় করে সে দেশের কাজ করবে। এরপরেও যদি কেউ অন্যায় করে তখন তার ব্যাপারটা আলাদা, কিন্তু নট বিফোর দ্যাট আপনি তার পাওনা, তার অধিকার, তার মর্যাদা না দিয়ে তার বিচার করবেন, কোনো অধিকার নেই। এমনকি একজন চোরও যদি চুরি করে, আগে দেখতে হবে ক্ষুধার জ্বালায় যে আগুন জ্বলে উঠেছে তার পেটে, সেই আগুন নেভানোর জন্য চুরি করেছে কিনা। যদি আগুন নেভানোর জন্য চুরি করে থাকে, রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার বাতের, পেটের এবং কাপড়ের যোগান দেওয়া। তাকে এইটুকু যোগান দেওয়ার পরেও যদি সে চুরি করে, তখন শাস্তি তার প্রাপ্য, কিন্তু এর আগে নয়। খেয়াল রাখতে হবে, যখন তখন কাউকে এই শাস্তির আওতায় আনা যাবে না।